হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অ্যান্টি ড্যাম্পিং থিওরি সম্পর্কে বোঝার চেষ্টা করব। অ্যান্টি ড্যাম্পিং থিওরি অর্থনীতি বা ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ টার্ম। এই কেন হচ্ছে অ্যান্টি ড্যাম্পিং থিওরি কোনো দেশে ব্যবহার করা হয়, অ্যান্টি ড্যাম্পিং থিওরির সংজ্ঞাটা কি, এইগুলো সম্পর্কে দেখার চেষ্টা করব আজকে আমরা। তো অ্যান্টি ড্যাম্পিং থিওরি বোঝার আগে আমাদেরকে আসলে বুঝতে হবে ডাম্পিং জিনিসটা কি। ডাম্পিং আসলে বোঝায় এখানে যেমন লেখাই আছে, ডাম্পিং অকার্স when a country or company exports a product at a price that is lower than the price it normally charges in its home market. তো এটাকে সহজভাবে বুঝতে গেলে ধরে নেওয়া যাক যে বাংলাদেশে স্টিলের উৎপাদন হয়। তো বাংলাদেশের মার্কেটে বাংলাদেশে উৎপন্ন অথবা বাংলাদেশি স্টিলের মূল্য যদি হয় প্রতি ইউনিটে বা প্রতি ইউনিটে যদি মূল্য হয় ১০০ টাকা, আর চীন থেকে আমদানি করে আনা প্রতি ইউনিট স্টিলের দাম যদি হয় ৬০ টাকা, সেক্ষেত্রে সেটা হবে ডাম্পিং। অর্থাৎ নিজের দেশে উৎপাদিত পণ্যের মূল্য থেকে যদি বাইরে থেকে নিয়ে আসা ইম্পোর্টেড গুড অর্থাৎ আমদানিকৃত পণ্যের মূল্য যদি আরো কম হয়, সেটাকে বলা হয় ডাম্পিং। এর মাধ্যমে আসলে যে দেশীয় যে উদ্যোক্তা থাকবে বা দেশীয় যারা ব্যবসায়ী থাকবে, তারা ক্ষতির সম্মুখীন হয় এবং তারা মার্কেট থেকে আহ, নিঃশেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনার ভিতরে পড়ে যায়। অর্থাৎ ডাম্পিং একটি খারাপ বিষয়। আমাদের দেশীয় উদ্যোক্তাদের বা ব্যবসায়ীদের অনুপ্রাণিত করার জন্য বা মার্কেটে টিকে থাকার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে অ্যান্টি ডাম্পিং থিওরি। তাহলে দেখা যাক অ্যান্টি ডাম্পিং থিওরিটা কি। Anti-dumping theory refers to the measures and policies a country implements to protect its domestic industries from unfair competition caused by dumping. অর্থাৎ ডাম্পিং আমরা যেহেতু বুঝে ফেলছি, এখন ডাম্পিং হইলে সমস্যাটা কোথায়? ডাম্পিং আসলে সমস্যা তৈরি করে যারা বিশেষ করে দেশীয় মার্কেট গুলাতে, অর্থাৎ নেটিভ মার্কেট, আমি শুধু বাংলাদেশ না যে কোনো দেশের জন্য নেটিভ যে মার্কেট, সেই মার্কেটের যারা ব্যবসায়ী থাকে, যারা উদ্যোক্তা থাকে, তাদের একটা হুমকি দেখা যায় যে যদি একটা প্রোডাক্ট, যেরকম আমি বললাম স্টিল, যদি একটা প্রোডাক্ট অন্য কোনো উদাহরণ যদি আমরা ধরি, দেখা গেল একটা ঘড়ি, বাংলাদেশে তৈরি একটা ঘড়ির মূল্য যদি হয় ১০০ টাকা, আর চীন থেকে আসা ঘড়ির একটা মূল্য যদি হয় ৬০ টাকা, আর দুটোর কোয়ালিটি যদি সেম হয় বা কাছাকাছি হয়, তাহলে মানুষ কি করবে? মানুষ ওই চায়নার প্রোডাক্টটা কিনবে। তখন বাংলাদেশের যে কোম্পানি এই ঘড়ি উৎপাদন করতেছিল, তাদের মার্কেট তাদের মার্কেটে টিকে থাকা মুশকিল হবে, কারণ তাদের তো কোনো বিক্রি হবে না। এক্ষেত্রে তারা হচ্ছে মার্কেট থেকে ইরেজ আউট হয়ে যাওয়া বা মুছে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। তো এই জিনিসটা বন্ধ করতে অ্যান্টি ডাম্পিং থিওরি ব্যবহার করা, এই ডাম্পিংকে বন্ধ করতে অ্যান্টি ডাম্পিং থিওরি ব্যবহার করা হয়। কারা ব্যবহার করে? নর্মালি গভর্নমেন্ট হচ্ছে, সরকার, একটা দেশের সরকার ডাম্পিংকে রুখে দেওয়ার জন্য অ্যান্টি ডাম্পিং ব্যবহার করে। এতে সব থেকে বেশি উপকৃত হয় যারা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, মানে যারা কেবল হচ্ছে একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে এমন কোনো ইন্ডাস্ট্রি, অর্থাৎ যারা কেবল উদ্যোগ নিছে বা উদ্যোক্তা হইছে, তাদের ব্যবসাটা যেন বেঁচে থাকে। এক্ষেত্রে কি করা হয়? এক্ষেত্রে একটা সময় দেওয়া হয়, গভর্নমেন্ট সময় দেয়, যে সময়ে তারা হচ্ছে মার্কেটে টিকে থাকতে পারবে, আর টিকে থেকে ওই বাইরে থেকে আসা পণ্যের সমমানের পণ্য তৈরি করার চেষ্টা করবে একটা কম মূল্যে, অথবা কাছাকাছি একটা মূল্যে আসার চেষ্টা করবে, যাতে তারাও কম্পিটিশনে টিকে থাকে। অর্থাৎ এমন হইতে পারে যে বাংলাদেশি ঘড়িটার দাম হইল ৬৫ টাকা, চায়নার ঘড়িটার দাম হইল ৬০ টাকা, অথবা বাংলাদেশি ঘড়িটার দাম হইল ৫৫ টাকা, চায়নার ঘড়িটার দাম হইল ৬০ টাকা, এবং ডিফারেন্স থাকলো কিছু হচ্ছে কোয়ালিটিতে। তখন তাদের টিকে থাকার সুযোগ থাকে, কারণ তখন তাদের বিক্রি হবে, তাদের ব্যবসা হবে। তো এইটা যদি না হইতো, ১০০ টাকা ৬০ টাকার যে ডিফারেন্স ওইরকম বুঝাইলাম আমি, তাহলে তো বাংলাদেশি পণ্য অথবা নেটিভ কোনো পণ্য টিকেই থাকতে পারতো না। এক্ষেত্রে গভর্নমেন্ট হচ্ছে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিদেরকে প্রোটেক্ট করার জন্যই আসলে অ্যান্টি ডাম্পিং থিওরি এর ব্যবহার করে। আরো একটা বিষয় এখানে দেখার মতন, যদি ডাম্পিং হইতেই থাকতো, এতে মানুষ সুযোগ পাইতো হয়তো কম দামে ভালো প্রোডাক্টটা পাওয়ার, কিন্তু তখন দেশীয় পণ্য থাকতো না। বাট
তখন কি হইতো, অন্য দেশের লাভ বেশি হইতো। অর্থাৎ অন্যান্য দেশ এগুলো কেন করে, বেশি উন্নত দেশগুলা এগুলো এই ডাম্পিং করার চেষ্টা করে একটা মাত্র কারণে, কারণ ওই দেশ মানে ধরা যাক বাংলাদেশ আর চায়না, চায়না হয়তো বাংলাদেশের মার্কেটটাকে নিজেদের করে নিতে চাইতেছে। অর্থাৎ প্রথমে ওরা ডাম্পিং এ কিছু নিজেদের ক্ষতি করেও হইলেও টাকা রাখলো 60 টাকা একটা ঘড়ির দাম, সেখানে বাংলাদেশি ঘড়িগুলোর দাম ছিল 100 টাকা। এরপর দেখা গেল একটা সময় বাংলাদেশি ব্যবসায়ীরা সেই ব্যবসাতে আর টিকে থাকতে পারলো না। তখন চায়নার কোম্পানি কি করবে, যখন দেখবে যে বাংলাদেশে কোনো কোম্পানি নাই, ওরাই হচ্ছে মার্কেটে একমাত্র টিকে থাকা কোম্পানি, তখন তাদের মনের ইচ্ছা মতো তারা দাম বাড়াতে পারে, কারণ ওই প্রোডাক্ট অন্য কেউ বিক্রি করে না। তখন হয়তো সেই 60 টাকার প্রোডাক্টটাই তারা বিক্রি করা শুরু করবে 150 টাকা অথবা 200 টাকাতে। তো এভাবে যে দেশীয় মার্কেট থাকবে, সেই মার্কেটটাকে দখল করে নেওয়ার একটা চেষ্টা থাকে উন্নত দেশগুলোর। এই জন্যই ডেভেলপিং স্টেট গুলা বা আন্ডার ডেভেলপড স্টেট গুলা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি গুলোকে প্রোটেক্ট করার জন্য এই ধরনের অ্যান্টি ডাম্পিং থিওরি গ্রহণ করে থাকে। তো অ্যান্টি ডাম্পিং থিওরি সম্পর্কে আমার মনে হয় মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হওয়ার কথা সবার। সো থ্যাংক ইউ এভরিওয়ান।